আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজা যুদ্ধবিরতি নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। এরপর জানিয়ে দিব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। এদিকে রবিবার সকালেই শুরু হচ্ছে গাজা যুদ্ধবিরতি বলছে কাতার। এরপর জানিয়ে দিব 15 মাসের গাজা যুদ্ধে কি পেল ইসরায়েল। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বলেছেন আব্বাস। সর্বশেষ জানিয়ে দিব নিজস্ব প্রযুক্তির প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান সৈয়দ নাঈম কাসেম গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি প্রতিরোধ গোষ্ঠীগুলোর স্থিরতার প্রমাণ। নাঈম কাসেম জানান, 2024 সালের মে মাসে প্রস্তাবিত শর্ত থেকে চুক্তির কোনো পরিবর্তন হয়নি। এটি প্রমাণ করে প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহ প্রধান আরও উল্লেখ করেন, লেবাননে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ গাজার বিজয়ে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, হিজবুল্লাহর লড়াই গাজার প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে। নাঈম কাসেম সতর্ক করেছেন, ইসরায়েল যেন নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিজবুল্লাহর ধৈর্য পরীক্ষা করার জন্য চেষ্টা না করে। তিনি বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের অবস্থানে অটল এবং যে কোনো ধরনের আক্রমণের জবাব দিতে প্রস্তুত। গাজার যুদ্ধবিরতি চুক্তি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অটল অবস্থানের জয় হিসেবে দেখা হচ্ছে। হিজবুল্লাহ প্রধানের মতে, এই লড়াই প্রতিরোধের শক্তি এবং ইসরায়েলের ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেল আবিব এবং আল কুদস অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে, আর এ হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ অবস্থায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে। এদিকে ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেল আবিব এবং তার আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে। জায়নিস্ট মিডিয়া জানিয়েছে, শনিবার সকালে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন সক্রিয় হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদি বসতি স্থাপনকারীরা আতঙ্কিত হয়ে আশ্রয়কেন্দ্রের দিকে পালাচ্ছে। রবিবার সকালেই শুরু হচ্ছে গাজা যুদ্ধবিরতি বলছে কাতার। চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কাতার শনিবার জানিয়েছে, রবিবার সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্স পোস্টে বলেছেন, চুক্তির পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি 19 জানুয়ারি রবিবার স্থানীয় সময় সকাল 8:30 শুরু হবে। তিনি বলেছেন, আমরা বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং সরকারি সূত্রের নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি। আগে যুদ্ধবিরতি শুরুর সঠিক সময়টি স্পষ্ট ছিল না, যদিও ইসরায়েলের মন্ত্রিসভা শনিবার জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ফিলিস্তিনের 737 জন বন্দী এবং আটক ব্যক্তিকে মুক্তি দেয়া হবে।
তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার বর্তমানে কারাগার কর্তৃপক্ষের হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে। ১৫ মাসের গাজা যুদ্ধে কি পেল ইসরায়েল? ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। হামাসকে নির্মূল করার চেষ্টায় ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কেবল সামরিক নয়, কূটনৈতিক এবং আন্তর্জাতিকভাবে দেশটির জন্য বিপদ বয়ে এনেছে। গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন এবং বেসামরিক জনগণের বিপর্যয় বিশ্ব জনমতের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। একসময় পশ্চিমা বিশ্বের অকুণ্ঠ সমর্থন পাওয়া ইসরায়েল এখন অনেক দেশেই সমালোচনার মুখে। ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের শক্তিশালী সমর্থন পেয়ে আসছিল, কিন্তু গাজার সাম্প্রতিক সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে অনেক দেশ তাদের সমর্থন প্রত্যাহার করেছে। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল পাশে পেলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রতি পশ্চিমা দেশগুলোর অবস্থান বদলে যায়। যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বলেছেন আব্বাস। ফিলিস্তিনের গাজা উপত্যকার দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হতে যাচ্ছে ১৯ জানুয়ারি। এদিন স্থানীয় সময় ৮:৩০ থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেই গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং পিএ জোটের বৃহত্তম শরিক ফাতাহ এর শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আব্বাসের নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার পূর্ণ দায়-দায়িত্ব নিতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ফিলিস্তিনের সরকার। এই দায়িত্ব পালনের জন্য যেসব প্রশাসনিক ও নিরাপত্তা দল প্রয়োজন সেসব গঠনের কাজও শেষ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা, পানি ও বিদ্যুৎ সহ জরুরি সব পরিষেবা ফের চালু করা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উপত্যকার ভবন, রাস্তাঘাট ও অবকাঠামো পুনর্গঠনের কাজে নেতৃত্ব দিবে পিএ। নিজস্ব প্রযুক্তির প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তানের মহাকাশ সংস্থা জানিয়েছে, চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন এক বিবৃতিতে বলেছে, পিআরএসসিইও অন স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও পরিচালনা, দুর্যোগের প্রতিক্রিয়া এবং নগর পরিকল্পনা ও কৃষি উন্নয়নে পাকিস্তানের সক্ষমতা বাড়িয়ে তুলবে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই ধরনের উপগ্রহ মূলত প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত এবং পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও চিত্র সংগ্রহ করে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর ব্যবহার করে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ১৭ জানুয়ারি চীনের লংমার্চ 2D ক্যারিয়ার রকেট পাকিস্তানের পিআরএসসিইও অন এর পাশাপাশি তিয়ানলু অন এবং ব্লু কার্বন অন নামের আরও 2টি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করেছে।